অনেকেই দেখবেন বন্ধু বান্ধবের মধ্যে কেউ একজন বললো যে না হি ডাজন্ট ড্রিঙ্ক, তো আরে ইজ নট এ ম্যান, ইভেন পার্টি হবে, নাচতে হবে, ইফ ইউ ডু নট ড্রিঙ্ক হাউ উইল ইউ ডান্স? হ্যাঁ, তো ইজ आइसोलेटेड एज अ मैन, ये तो जूस ले पीने वाला है, हॉर्लिक्स ला दो क्या? So he is a real man. Since he is alone, he is minority there, he is cornered. That's the thing, but he is a real man. Welcome to the Jagrota Talk Show, episode 12. জাগ্রতা টক শো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা কেরিয়ার, শিক্ষা, জীবনধারা, যুব সমাজের উন্নয়ন ও সামাজিক সচেতনতা নিয়ে বিভিন্ন অনুপ্রেরণামূলক ব্যক্তিত্বের সঙ্গে আলোচনা করি। আজ অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন দক্ষিণ ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শ্রদ্ধেয় শ্রী সুমন মজুমদার মহাশয়। আজ আলোচনায় আমরা তার জীবনযাত্রা, কর্মজীবন অভিজ্ঞতা এবং কিভাবে ডিসিপ্লিনে থাকতে হবে, যুব সমাজের সমস্যা, মাদক বিরোধী সচেতনতা এবং সমাজ গঠনে তরুণদের ভূমিকা সম্পর্কে জানব। স্যার, প্রথমেই স্যার জানতে চাই আপনার চাইল্ডহুড লাইফ এবং এডুকেশনাল জার্নি সম্পর্কে। ইনিশিয়ালি আমি দক্ষিণ জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাবো এরকম একটা অনুষ্ঠান করার জন্য এবং সুযোগ করে দেওয়ার জন্য। নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ। জাগ্রতা পোর্টাল যেটা চালু হয়েছে সাউথ দক্ষিণ জেলায়, এটার সাথে অ্যাকচুয়ালি যখন শুরু হয়েছিল তখনও আমি এই জেলায় চাকরি করতাম। তো এই বছর আবার নতুন করে যাত্রা শুরু করেছে, নতুন আঙ্গিকে, নতুন উদ্যোগে। নো ডাউট ভালো দিক। আর যেটা আপনি জিজ্ঞাসা করলেন যে চাইল্ডহুড, বেসিক্যালি আমি যদি সোজা বাংলায় বলতে চাই, আমি গ্রামের ছেলে। আমার বাড়ি কাঠালিয়াতে, সিপাহীজলা ডিস্ট্রিক্টে। তো আমার পড়াশুনো ওইখানে কাঠালিয়া এইচএস স্কুলে, ওখান থেকে ম্যাট্রিকুলেশন, তারপর এইচএস। তো তারপর আমার পড়াশোনা এখানে, কলেজ যাত্রা বিলোনিয়াতে, বিলোনিয়া কলেজে আমি ইংরেজিতে অনার্স নিয়ে পড়াশোনা করি। এরপর ত্রিপুরা ইউনিভার্সিটিতে ইংরেজিতেই পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করি। তো ব্যাকগ্রাউন্ড বলতে আমরা আজকাল যেটা বুঝি আর কি, সবাই ব্যাকগ্রাউন্ড যখন জিজ্ঞাসা করে তখন বলে যে মানে ফিনান্সিয়ালি কিরকম স্ট্যাটাস ছিল। তো আমার বাবা বেসিক্যালি একজন ভেজিটেবল ভেন্ডার ছিলেন এবং চাষবাস করতেন, কৃষকও ছিলেন। আমি সেই কৃষক ঘরেরই ছেলে। অর্থনৈতিকভাবে কিছুটা ছিলেন, অতটা ছিলেন না, মানে সক্ষম ছিলেন না। কিন্তু ইনস্পাইট অফ দ্যাট, এই যে প্রতিকূলতাগুলি, এগুলি পড়াশোনার ক্ষেত্রে কখনো প্রতিবন্ধকতা হিসাবে দাঁড়ায়নি। বাবা চেষ্টা করেছেন ওনাদের বেস্টটা দেওয়ার জন্য। আমার শিক্ষক মশাইরা ছিলেন ওখানে, ওনারা ওনাদের বেস্ট দিয়েছে। তো এই সবগুলি কালেকটিভ এফার্ট যখন, আর আমার নিজের এফার্ট, এগুলি মিলে আজকে আমি এই জায়গাতে। তো এটাই হচ্ছে বেসিক্যালি পেছন থেকে স্টোরি। আর যদি কোয়ালিফিকেশনে বলতে যান, আমি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাইনি, 59% পেয়েছিলাম। 12-এ আবার ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম। কলেজে আমি আমার ব্যাচে টপার ছিলাম। ইউনিভার্সিটিতে আমি সামহাউ সেকেন্ড ক্লাস সিকিউর করেছি, বিকজ দ্যাট টাইম অনওয়ার্ডস অনলি। ওই সময় আমি টিপিএসসির প্রিপারেশনও করছিলাম। তো সবগুলি কালেক্টিভ মিলে এই হচ্ছে স্ট্যাটাস। আচ্ছা স্যার, তো স্যার পুলিশ ডিপার্টমেন্ট যেহেতু খুবই রেসপন্সিবল একটা ডিপার্টমেন্ট, তো স্যার এখানে জয়েন করার জন্য আপনাকে কোন জিনিসটা, কোন মানে ইন্সপিরেশন আপনি কোথা থেকে পেয়েছেন? বেসিক্যালি এরকম ব্যাপারটা এরকম না। আমরা যারাই পরীক্ষা দিই, বেসিক্যালি টিপিএসসির পরীক্ষা দিই, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কি হয়, দু একজন বাদে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কি হয়, সবার একটা প্রিপারেশন থাকে যে ত্রিপুরা সিভিল সার্ভিসের জন্য আমরা সবাই প্রিপারেশন নিই। নাও আমি এখন যে অবস্থায় আমাকে দেখছেন, আজকে থেকে 15 বছর আগে আমি দেখতে সেরকম ছিলাম না, আরো রোগা পাতলা সেরকম ছিলাম। তো ম্যান অফ মাই স্ট্যাচার উড নট হ্যাভ অপটেড ফর টিপিএস, এটা মানে যে কেউ বলবে। কিন্তু হয় কি, মানে আমরা সবাই যেই প্রিপারেশনে নিই না কেন, ওখানে যারা সিলেক্টর আছেন, যারা ইন্টারভিউ বোর্ডে বসেন, দে নো হু ইজ হ্যাভিং হোয়াট কাইন্ড অফ পোটেনশিয়াল। নাও TPSC has chosen me for TPS service, so accordingly I got into it. এবার
এখানে আমি এই চাকরিটাই কেন করব, এটার ইন্সপিরেশন বা এটাতে কেন আসবো, এই যদি কোশ্চেনে যাই তাহলে কি হয়, এখানে ফ্যাক্টর হচ্ছে আমি যখন স্কুলে পড়ি বা কলেজে পড়ি তখন থেকে একটা জিনিস কাজ করতো যে আই হ্যাভ টু ডু সামথিং বিগ, এটার জন্য যা যা করা দরকার করতে হবে। এবার ওই চিন্তা ভাবনাটা থেকে এসে বেসিক্যালি কলেজে ওঠার পর হয়েছে, মানে আই শুড নট লিঙ্গার ইট, ওই বোম্বাস্টিক কথাগুলি না, যে একদম ছোট থেকে ফ্যাসিনেশন ছিল আমি এটা হব ওটা হব, ইটস নট লাইক দ্যাট অ্যাকচুয়ালি। এটা হয় কলেজ থেকে এটা চিন্তা কাজ করতে শুরু করে যে একটু ভালো জায়গায় কাজ করতে হবে, ভালো পোস্টে চাকরি করতে হবে। ওইটাতে একটা জিনিস হচ্ছে কি আই ক্যান ইউটিলাইজ মাই পটেনশিয়াল বেস্ট অ্যান্ড আই ক্যান গিভ আ গুড সাপোর্ট টু মাই ফ্যামিলি ফিনান্সিয়ালি অলসো। তো এই দুটো ফ্যাক্টর অ্যাকচুয়ালি কাজ করেছে। তখন থেকে এটা মনের মধ্যে ছিল যে পরীক্ষা দিতে হবে, ভালো পরীক্ষা দিতে হবে। তো এটা এরকম যে আমি আমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমি টিপিএস এর অন্য কোনো পরীক্ষা দিইনি। ইটস আ কাইন্ড অফ রিস্ক পিপল টেক। আমার ক্ষেত্রে আমি অন্য কোনো পরীক্ষা দিইনি। নাও নট ফার্স্ট অ্যাটেম্প্ট, আই অ্যাপিয়ার্ড ইন 2009 যখন আমি ইউনিভার্সিটিতে পড়ছিলাম। তখন আমি রিটেন কোয়ালিফাই করি, বাট মার্ক ওয়াজ নট দ্যাট গুড। ইন্টারভিউ মার্ক ভালো ছিল কিন্তু ওভারঅল আই কুড নট সিকিউর। তো তখন আমার মানে ইউনিভার্সিটি আমার ফার্স্ট সেমিস্টার, মানে তখন আমাদের দুই বছরের কোর্স ছিল, ফার্স্ট ইয়ার শেষ হয়েছে, সেকেন্ড ইয়ার পরীক্ষার আগে এই টিপিএসসি এর এই পরীক্ষাটা হয়, সিভিল সার্ভিসের পরীক্ষা হয়। আমি পরীক্ষা দিই, ইন্টারভিউ দিই, পাইনি, এরপর গিয়ে আমি সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিই। তো এতে করে কি হয়েছে, ওই সময় না আমি টিপিএসসিটা ক্র্যাক করলাম, না আমার ইউনিভার্সিটি রেজাল্ট ভালো হলো, বিকজ আমার কনসেন্ট্রেশন ছিল এখানে। তো আফটার দ্যাট যে ইউনিভার্সিটি শেষ হওয়ার পরে আই ডিড নট লুজ হোপ। তো এটা বলতে হয় না যে ফেলিওর ইজ নট দ্য এন্ড, ইটস আ বিগিনিং কাইন্ড অফ থিং। তো আগের যে লোফলস গুলো ছিল এগুলি কভার আপ করে নেক্সট ইয়ার যখন নেক্সট আবার অ্যাডভার্টাইজমেন্ট হলো, আবার পরীক্ষা দিলাম, অ্যাকর্ডিংলি আই কুড মেক ইট। তো এই হচ্ছে বেসিক্যালি হিস্ট্রিটা, যে ইন্সপিরেশনটা ওইখান থেকে। পাশাপাশি কি হয়েছে, আমি যখন পড়াশোনা করছি, আমি যখন যেটা করতে চাইছি, আমার মা বাবার একটা কনস্ট্যান্ট সাপোর্ট সবসময় ছিল। এক, 2 নাম্বার আমার যারা শিক্ষক মশাইরা ছিলেন বিভিন্ন সময়, ওনারা একটা শক্ত ইন্সপিরেশন ছিলেন। আই ক্যান নেম, আমি স্কুল অফ সায়েন্সের ছাত্র ছিলাম, অভিজ স্যার আছেন, আমার যারা ছোট থেকে পড়িয়েছেন, বিকাশ চন্দ্র আছেন, ওনাদের নাম বলতে পারি, সুভাষ ভৌমিক ছিলেন, উনি মারা গেছেন, স্বর্গীয় এখন। পার্থ দাস বলে আমার একজন টিচার ছিলেন। তো ওনারা আমাকে সবসময় মানে বুস্ট আপ করেছেন। তো এই যে মোরাল বুস্টটা, অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট আরেকটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে ফাইনালি লাস্টে বলছি বাট নট দ্য লিস্ট, দ্যার মাই গার্লফ্রেন্ড, নাও মাই ওয়াইফ, শি ওয়াজ অলসো আ সোর্স অফ ইন্সপিরেশন। They boost up me, they gave me the emotional support. You keep going, we stand by you. তো এই ফ্যাক্টরগুলি বেসিক্যালি কাজ করেছে। আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার যে এডুকেশনাল জার্নি থেকে আপনি যেভাবে বলছিলেন স্যার, সেটা থেকে বোঝা যায় আপনি অনেক হার্ডেলস ফেস করেছেন স্যার। তো সেগুলোকে স্যার লাইফে কিভাবে আপনি ওভারকাম করেছেন স্যার? অ্যাকচুয়ালি এটা স্পেসিফিক কিছু না, মানে ইটস নট লাইক কি স্পেসিফিক টু মি। এরকম দেখবেন জীবনে যারা একটা কিছু ভালো করতে চেয়েছে, বা আপনি বলুন আপনার থেকে বুঝবেন, মানে এটা যে কারোর ক্ষেত্রে, আপনি যদি হার্ড ওয়ার্কিং থাকেন তাহলে কি হয়, আপনার কাছে যে আপনার যে ডিজায়ার্ড গোল, এই গোলটা অ্যাচিভ করা একটু সোজা হয়ে দাঁড়ায়। এবার এই হার্ডশিপগুলি থেকে কি হয়, মানে হার্ডশিপগুলি দেখে আপনি যদি ভেঙে পড়েন যে না আমি বোধহয় করতে পারবো না, দিস ইজ নট মাই কাপ অফ টি, এরকম যদি হয় তাহলে সমস্যা। এবার হার্ডশিপগুলি থেকে আমাকে লেসন নিতে লাগবে যে আমি এগুলি কিভাবে ওভারকাম করব। এবার হার্ডশিপ বিভিন্ন ধরনের হতে পারে। নাও এখানে আই ক্যান সে টু অ্যান এক্সটেন্ট আই এম লাকি, যেটা আমি একটু আগে বলছিলাম, যে মাই প্যারেন্টস, মাই টিচার্স, মাই ওয়াইফ, ওই যে এটা সাপোর্ট ওনারা দিয়ে গেছেন, হোয়াট এভার মে বি দ্য সার্কামস্ট্যান্সেস, উই স্ট্যান্ড বাই ইউ, ইউ কিপ গোয়িং। এটা বড় ব্যাপার। আরেকটা হচ্ছে হার্ডশিপগুলি থেকে একটা জিনিস শেখার আছে, সেটা হচ্ছে সামটাইমস দেখুন, যখন ধরুন আমি জাস্ট ফর এক্সাম্পল আমি বলি, ধরুন মোবাইল চালু হলো যখন, তো অনেকেই মোবাইল কিনেছে,
আমার বন্ধু বান্ধব অনেকে মোবাইল কিনেছে, হ্যাঁ হ্যাঁ এবার আমার কাছে মোবাইলটা নেই। হুম। নাও ইফ আই গেট ডিসার্টেন বাই দ্যাট, যে আমি ডিসার্টেন হয়ে গেলাম, হুম, হুম, ওরা স্মার্টফোন ইউজ করছে, মোবাইলে ছবি তুলছে, দেখছে, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ, হ্যাঁ, এটাতে ডিসার্টেন হওয়ার কথা। দিস ইজ নট মাই টাইম, দিস ইজ দেয়ার টাইম, লেট দেম এনজয়। হুম, হুম, তো আই উইল হ্যাভ টাইম, দেন করবো। এখন আমি ওইখানে ডাইভার্ট করা তো দরকার নেই। আমার মানে পার্সপেক্টিভের উপরে ডিপেন্ড করে যে আমি কিভাবে দেখছি জিনিসটা, যে আমার কতটুকু দরকার, ওই যে জিনিসটা দরকার সেই জিনিসটা হচ্ছে কিনা। এক, 2 নাম্বার হচ্ছে আমি আমার ফ্যাসিনেশন, আমার ড্রিমস, আমার এক্সপেকটেশনস যেগুলি, এগুলোর উপরে আমার কন্ট্রোল আছে কিনা। হুম। আমি যদি এগুলো আনকন্ট্রোলেবল যখন এক্সপেকটেশন গুলি হবে, তখন দেখবেন মানুষ বিপদগামী হয়। হুম। তার যে ডিজায়ার্ড গোল আছে সেই গোলের থেকে সে ডেভিয়েট করবে। তো এই জিনিসগুলি মূলত কাজ করে। অন্য এখানে ম্যাজিক কোনো কিছু নেই, জাস্ট ডিটারমিনেশন, আপনার নিজের উপর বিশ্বাস যে আমি করতে পারবো। আমার যেটা, দিস ইজ মাই টার্গেট, দিস ইজ মাই গোল, আমি ওই গোলে যাচ্ছি, তো সুতরাং আমার ডেভিয়েট করার কোনো স্কোপ নেই। ওই জিনিসগুলি মূলত কাজ করে। স্যার তাহলে বুঝতে পারলাম, মানে আপনি বোঝাতে চাইছেন স্যার হার্ডওয়ার্ক আর ডিসিপ্লিনের মধ্যে ডিসিপ্লিন কাম ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ, এটাই। ডেফিনেটলি। তো স্যার আজকালকার যে আমাদের যে মডার্ন জেনারেশন, হুম। তো যে আমাদের যুব সমাজ, হুম। স্যার এই যে ডিসিপ্লিনটা যে রাখতে হবে কোনো হুম। কিছু অ্যাচিভ করার জন্য, তো আপনি মানে কি মনে করেন স্যার কিভাবে রাখতে হবে? মোস্ট অফ আস আর ডিসিপ্লিনড টু অ্যান এক্সটেন্ট। এবার ফ্যাক্টর হচ্ছে আমি এটাকে কতটা স্ট্রিমলাইন করব। কেন আমি ডিসিপ্লিন বলছি, দেখবেন সব বাচ্চাই পড়াশোনা করে, হ্যাঁ। সবাই এটা নিজস্ব তার কোয়ালিটি অনুযায়ী মার্কস গেইন করে, অ্যাচিভ করে, সবাই কিছু না কিছু করে। হুম। হ্যাঁ, বসে কেউ নেই না। যে একবারে কিছু করছে না, সে টিউশন করছে। হ্যাঁ। তো সবার এটা নিজস্ব ইয়ে আছে। এবার হচ্ছে কেউ কেউ একটু বুস্ট আপ করে, যে আদার দেন টিউশন আমি একটু পড়াশোনা করবো, আমি একটু কম্পিটিটিভ এক্সামে যাব। হুম, হুম, হ্যাঁ, তো ওই যে বুস্টটা নিজের থেকে আসতে হবে। হুম, আমি যখন টার্গেট ফিক্স করলাম যে আমি এই জায়গাতে গিয়ে পৌঁছাবো, তখন ওই বুস্টটা আমার কাছে ছিল যে না, মানে শুধু টিউশন করলে হবে না। হ্যাঁ। টিউশন বাই গিভ মি সাম মানি, হ্যাঁ। আই উইল বি আর্নিং মাই মিনস, আমার চলবে, কোনো অসুবিধা নেই, আমি চলাফেরা করতে পারবো, আমার পকেট খরচ চলে যাবে, আমার আমোদ ফুর্তির বা যে জিনিসগুলি আছে এগুলো আমি করতে পারবো। কিন্তু আমার আলটিমেট গোল এটা না। আমার আলটিমেট গোল যখন ওই দিকে থাকবে, তখন একটা বুস্ট দরকার। ওই বুস্টটা এটা সেলফ জেনারেটেড বুস্ট হবে, এটা অন্য কেউ জেনারেট করতে পারবে না, এটা নিজে ঠিক থেকে বলেছেন। জেনারেট করতে পারবে। সামটাইমস আদার স্টিমুলেন্টস ওয়ার্ক, কি বাড়ি থেকে একটু বললো, পিয়ার্স ফ্রেন্ডসরা বললো, ফ্রেন্ডসরা একটু মোটিভেট করলো, দিস সামটাইমস ওয়ার্ক, বাট রিয়েল যে বুস্ট সেটা হচ্ছে ইট উইল কাম ফ্রম উইদিন, ইট হ্যাজ টু কাম ফ্রম উইদিন। নিজে থেকে যদি না আসে তাহলে হবে না। তো সবাই মোরলেস ডিসিপ্লিনড, সবারই মোটামুটি একটা লাইফস্টাইল থাকে, কিন্তু এর থেকে কি হয়, অ্যাভাব এভারেজ যারা হয় তারাই গিয়ে তার নিজস্ব যে অভিষ্ট থাকে, যেটা লক্ষ্য থাকে, সেই লক্ষ্যে গিয়ে পৌঁছে। স্যার আপনি যে এখন এই জায়গায় এসেছেন স্যার, তো আপনার লাইফের ওয়ার্ক লাইফের কি মানে এরকম একটা ভালো এক্সপিরিয়েন্স স্যার শেয়ার করুন, যেটা শুনে স্যার আমরা মানে কিছু শিখতে পারি স্যার। এবং দেখুন, আই এম স্টিল ইন সার্ভিস, তো there are certain things, certain restrictions, I cannot divulge everything, but since you have asked, so there are operational issues, there are situations which cannot be divulged as on date, কেন কি আমি এখনো চাকরি করছি। তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলতে, I started my journey date back in 2012, so after training say I was posted in TSR, so after completion of a tenure there I started my journey in subdivisions, তো আমি ছোট সাবডিভিশনে এসডিপিও কাজ করেছি, তারপর 3টে ডিস্ট্রিক্টে আমি এডিশনাল এসপি কাজ করেছি, এখন আমি দক্ষিণ জেলায় কাজ করছি। তো ইন বিটুইন আমি আবার টিএসআরও গিয়েছিলাম, টিএসআরও 1 বছর চাকরি করে এসেছি। তো এটা মাল্টিফেরাস, মাল্টিডাইমেনশনাল ওয়ার্ক ছিল, ওয়ার্ক কালচার ছিল। রিমার্কেবল কাজ বলতে আমাদের কাজগুলি কি হয়, বিং আ পুলিশ অফিসার আমাদের কাজ হয় ল অ্যান্ড অর্ডার দেখা, ইনভেস্টিগেশন করা, এক্সট্রিমিস্ট অপারেশনস কন্ডাক্ট করা, মানুষের যাতে তার একজন পুলিশ অফিসার হিসাবে যেটা করার সেটা হচ্ছে লোকে যাতে তার কাজ ঠিকঠাক মতো করতে পারে, সবাই যাতে ঠিকঠাক সুবিধা পেতে পারে, কেউ যদি সাহায্য চাইতে আসে তাহলে ওই সামান্য হেল্পটুকু করে দেওয়া, যে যার সাধ্য মতো করে দেওয়া, এটা হচ্ছে বেসিক্যালি কাজ।
রিমার্কেবল এরকম অনেক জিনিসই আছে। আমি জাস্ট এটা ছোট্ট এক এক্সাম্পল বলবো, বিকজ ওইটা এগুলি কতগুলি অপারেশনাল ডিটেল আছে, এগুলো আমি বলতে পারবো না হ্যাঁ এখন। স্যার। 2018 সালে ত্রিপুরায় অনেকদিন পরে বড় আকারে আসে, কনসার্ট হয়, অলকা ইয়াগনিকের প্রোগ্রাম হয় আচ্ছা। আস্তাবল ময়দানে। আমি তখন এসডিপি সদর ছিলাম। তো প্রচুর গ্যাদারিং, হুম। শেষ দিকে আমরা লোকে পাস নিয়েছে অনেক। অ্যাকচুয়ালি মাঠের ক্যাপাসিটি ছিল, যেই ক্যাপাসিটি ছিল তার থেকে লোক অনেক বেশি এসেছে। হ্যাঁ হ্যাঁ। তো একটা সময় কি হয়, মাঠে মানুষ সাধারণত নাচলে হাত উঠিয়ে নাচে, হুম হুম। একটা সময় মানুষ স্ট্রেট নাচছে, মানে হাত উঠানোর কোনো স্কোপ নেই, আচ্ছা। একদম এত মানুষ। প্যাকড, হ্যাঁ প্যাকড। তো বিং এসডিপি কি হয়, ফোর্স পুলিশ অ্যারেঞ্জমেন্ট, ফোর্স ডিস্ট্রিবিউশন, ওভারঅল যেটা থাকে সেটা এসডিপিউ তে গিয়ে শেষ হয়। অফকোর্স সিনিয়র অফিসাররা ছিলেন ওখানে গাইড করার জন্য, ডাইরেক্টলি গ্রাউন্ডেও ছিলেন সুপারভাইজ করার জন্য। ইনস্পাইট অফ দ্যাট একটা সময় মনে হয় যে মানে এত ক্রাউড, হাউ ইট উইল গেট কন্ট্রোলড। তো মানে ধরুন যখন অলকা ইয়াগনিক স্টেজে উঠলো, তখন মোর দ্যান 50,000 পিপল, মানে গ্রাউন্ড এবং গ্রাউন্ডের বাইরে। তো এই ক্রাউডের মধ্যে জাস্ট মানে তখন যদি সামান্য একটু কিছু হয়, কোনো একটা ডিসলোকেশন হয়, তাহলে বিশাল দুর্ঘটনা হয়ে যাবে। জাস্ট আই ওয়াজ প্রেইং মাই গড কি মানে ঠাকুর কারোর জন্য কোনো দুর্বুদ্ধি না হয়, লেট দিস বি পাস্ট। তো এবং এটা খুব উল্লেখযোগ্য যে ম্যাজিক্যাল যে এত বড় একটা ইভেন্ট হয়েছে, নাথিং হ্যাপেন্ড। হ্যাঁ, তো আমি এরপর যখন রিক্যালকুলেট করলাম যে এটার মানে ইভ্যালুয়েশন হয় না যে আমি কিভাবে এটা সাকসেসফুল হলো, তখন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে পুলিশ ইজ টিম ওয়ার্ক। আমরা আমাদের টিম যেটা করেছিলাম, আমরা মেটিকুলাস প্ল্যানিং করেছিলাম, রাত জেগে আমরা প্ল্যান করেছিলাম কোথায় কাকে দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, কোন ভাবে কোন জায়গায় কাকে প্লেস করা হবে, কার কি রোল হবে, এগুলি একদম ডিটেইল প্ল্যান ছিল। তো এই যত মানে বলা হয় না যে আপনি প্ল্যানিং এ যত বেশি টাইম দেবে তত বেশি এক্সিকিউশন ভালো হবে। তো আমাদের প্ল্যানিংটা খুব মেটিকুলাস ছিল, যে কারণে এক্সিকিউশনটা খুব ভালো হয়েছে। ইট ইজ ওয়ান অফ দ্য রিমার্কেবল থিং। এরপরে এরকম অনেক ইভেন্ট হয়েছে, তো উই ফলোড দ্যাট প্ল্যান, যে দ্যাট ওয়াজ আ সাকসেসফুল প্ল্যান এন্ড উই ক্যারিড আউট, কন্টিনিউড ক্যারিং আউট দ্য সিমিলার কাইন্ড অফ প্ল্যান। এখানে বিলোনিয়াতেও হয়েছে। হ্যাঁ স্যার। Nothing happened. We as a team worked hard. We executed similar kind of plan here. তো এরকম একটা। আর ব্যক্তিগত প্রাপ্তি বলতে 2021 I was awarded with Policeman of the Year award. তো that was a remarkable kind of thing I can say. তো স্যার, আপনি তো বললেন আপনার ওয়ার্ক লাইফে আপনি কি রিমার্কেবল মানে কি করেছেন, তো শুনলাম। তো স্যার এখন মানে জিজ্ঞেস করতে চাই, আপনি তো বললেন যে আপনাদের বিভিন্ন রকম অপারেশন হয়, স্টিং অপারেশন, ইনভেস্টিগেশন, এভরিথিং। তো স্যার এরকম কোনো ঘটনা আছে যেগুলো আপনাকে অনেক সময় মানে ইনভেস্টিগেশন করতে গিয়ে বা কাজ করতে গিয়ে ডিপলি আপনাকে ইমপ্যাক্ট করেছে, আপনার মানে মেন্টালি আপনি ওটাকে ভুলতে পারছেন না, এরকম কোনো ইনসিডেন্ট? স্পেসিফিক ইনসিডেন্ট তো আই উইল নট ডিসক্লোজ বাই নেম, বাট একটু জেনারেলি যদি বলতে চাই, see we investigate also death of human beings, homicidal cases we investigate. Any premature death is fatal for any family. Yes sir. So sometimes it hurts, it strikes your mind. We come across cases when people die prematurely, and it be RTA, it's homicide, it's suicide. So every such cases strikes, because as a human being আপনার কাছে যেই হোক, এটা যে কোনো মানুষ হোক, আমরা হয়তো ইউনিফর্ম, ম্যান ইন ইউনিফর্ম, উই আর ট্রেইনড টু ডিল উইথ সাচ থিংস। সো ইন স্পাইট অফ দ্যাট সামটাইমস দিস ইনসিডেন্টস স্ট্রাইকস and this remains in mind. So that's why I'm not specifying anything, but generally any premature death, যেখানে যেভাবে হয়, it strikes always, because the family members, the kind of suffering the family members undergo, the kind of hurdle they undergo, এগুলি আমাদের স্ট্রাইক করে খুব। আমরা এগুলিতে মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি ইট স্ট্রাইকস, এবং এগুলি লং লাস্টিং ইফেক্ট থাকে। স্যার আপনি তো আপনার এক্সপিরিয়েন্স বললেন, আপনার থেকে অনেক কিছু ইন্সপায়ারিং জিনিসগুলো শুনলাম, কিভাবে প্ল্যানিং করে কাজ সামনে এগিয়ে যেতে হয়, তাহলে সুন্দরভাবে এক্সিকিউশন করা যায় বুঝলাম। তো
এগুলি থেকে স্যার একটু আমরা অন্যদিকে যাই। বলুন। তো আপনার স্টুডেন্ট লাইফে স্যার এরকম কোনো মজার ইনসিডেন্ট যেটা মনে পড়লে এখনো আপনার হাসি আসে? আমি বলি, আমি যখন মাধ্যমিকে আমাদের গ্রামে কি হতো, তখন নতুন ব্লক হয়েছে। তো মানে এটা ইন এ ওয়ে খুব ফানি, কিন্তু এটা মানে একটু হয় না যে একরকম মনোভাব থাকলে কিরকম করতে হয়, এরকম একটা স্টোরি আছে। তো যে বছরের মাধ্যমিক দিয়েছি, ডেট ব্যাক ইন 2002। তো পরীক্ষার পরে রেজাল্ট যখন বেরোলো, তখন মাধ্যমিকে যারা ফার্স্ট ডিভিশন এবং সেকেন্ড ডিভিশন হয়েছে ওনাদের সম্বর্ধনা দেওয়া হলো ব্লকের তরফ থেকে। তো যারা ফার্স্ট ডিভিশন গেছে সবাইকে অক্সফোর্ড ডিকশনারি দেওয়া হয়েছে। আচ্ছা। এবার যারা সেকেন্ড ডিভিশন পেয়েছে তাদের বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারি দেওয়া হয়েছে। I was a little offended. I was lagging behind for 1%. তো আমি আচ্ছা ঠিক আছে, 12 পরীক্ষা হবে, তখন তো আবার দেবে, তো তখন তো ইংলিশ টু ইংলিশ ডিকশনারিটা পাওয়া যাবে। তো পরীক্ষা হলো, আই সিকিউরড ফার্স্ট ক্লাস। তো সম্বোধনা প্রোগ্রাম আর হয় না। তো আই ওয়েন্ট টু দ্য ব্লক, নাও এক্সিস্টিং ডিএম অনুকুটি, he was BDO then. I straight away went and told him, আচ্ছা আমি এমন, আপনারা তো সম্বোধনা প্রোগ্রামটা করছেন না, আমার তো ডিকশনারিটা পাওয়া লাগবে। তো এইবার তো সম্বোধনা প্রোগ্রাম নাই, এবার সম্বোধনা প্রোগ্রাম, তাহলে আমার একটা ইংলিশ টু ইংলিশ ডিকশনারি তাহলে আপনার ব্যবস্থা করে দেন। তো ইনিশিয়াল ঠিক আছে हम देखेंगे, ঠিক আছে আমরা দেখব। Then 2-3 days passed, nothing happened. Then I again went. আচ্ছা তো হইলো না স্যার, আমার তো বইটা লাগে। তো দেন হি সেড ঠিক আছে তুমি বই কিনো, বিলটা নিয়ে এসো, আমি দিয়ে দিই। আচ্ছা ওকে, আই পারচেজড এ বুক। ওই সময় ওই দিনে অক্সফোর্ডের ওই ডিকশনারিটার দাম 1100 টাকা ছিল। আই পারচেজ দ্যাট অন, বাকি থেকে না, দোকান থেকে বিল নিয়ে গেছি, বই দোকানে রয়ে গেছে, বিল নিয়ে গেছি, নিয়ে গিয়ে বিটু সাহেবকে দিলাম। এই উনি কল অফ ক্যাশিয়ার অ্যান্ড সেড এই ছেলেটাকে এই পয়সাটা দিয়ে দাও। তো এটা অ্যাকচুয়ালি কিরকম যে ওই যে আমি বইটা পাইনি, বইটা পেতে লাগে, সত্যি মজার স্যার। তো এগুলি বাঁচবা না, বাট এগুলি দেখে এখন রিকালেক্ট করি যে ওই সময় একটু মানে অ্যারোগ্যান্স বা অ্যাডামেন্ট যে থাকা, যে না ওই জিনিসটা আমার রিচিভ করতে হবে, ওই বইটা লাগবে। আই স্টিল হ্যাভ দ্যাট বুক, preserved as a memento. স্যার এখান থেকেও কিছু শিকার আছে, যদি আপনি মজার ছলে বলছেন স্যার, তবু ওই যে স্যার একটা মানে আপনি যে মাধ্যমিকের পরে যে আপনি ভাবলেন স্যার আমাকে ওইটা পেতেই হবে, তো দ্যাটস ওয়াই ওটা খুব ওভাবে নিয়ে গিয়েছেন আপনি। এগুলি এভাবে হয়, আরো এরকম কাহিনী আছে। আমি যেমন এখানে কলেজে যখন ভর্তি হয়েছি, ফানি ইনসিডেন্ট, তো আমি ধরুন কলেজে 25-26 দিন পরে আমি এসেছি, ক্লাস শুরু হয়ে গেছে। গ্রামের ছেলে, গ্রাম থেকে উঠে এসেছি, ক্লাসে আসছি, যেদিন প্রথম ক্লাস হচ্ছে সারা ক্লাসে ইংরেজি বলছে, কিছু আমার মাথায় ঢুকছে, কিছু বাউন্স ব্যাক হয়ে যাচ্ছে। তো আমি বরাবরই একটু টেকটিক্যাল, মিনস আমি হোল পিকচারটা একটু নিতে চাই আগে। তো আমার যারা সহপাঠীরা ছিল ওনারা, ওদের জিজ্ঞাসা করলাম সিলেবাস কি, কোথা থেকে পড়ানো হচ্ছে, কি পড়ানো হচ্ছে। এভরিবডি ওয়াজ ব্লাইন্ড, বলছে না এই কবিতাটা পড়াচ্ছে। আমি বললাম ঠিক আছে এই কবিতাটা তো পড়াচ্ছে, ঠিক আছে এরকম আরো কয়টা কবিতা আছে, নোবডি নোস, জানে না সিলেবাস কই, হ্যাঁ হোয়াট উই উইল স্টাডি, ওভারঅল সিলেবাস কি, বলে নাই আমাদের কাছে তো নাই। তো আই ওয়েন্ট স্ট্রেট অ্যাওয়ে টু দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট, উনি বিলিয়নিয়ারি প্রফেসর। তো আমি গেছি, স্যার সিলেবাস আছে, বলো কালকে আসবি, ঠিক আছে। নেক্সট ডে আবার গেলাম, হি থট কি আই উইল বি লিটল ক্যাজুয়াল, কারণ আমার তখনকার সময় অ্যাটায়ার বা আমি ওই সময় অ্যাটায়ার দেখলে সে বলবে যে মানে এত ইজ আ ভেরি সিম্পল কাইন্ড অফ বয়, আমি ওকে সিলেবাস দেবো। তো ডে 2 আমি আবার গেলাম, তার সিলেবাসটা, তো ঠিক আছে সিলেবাস আছে, কিন্তু তুমি এটা রিটার্ন করবে, আমাকে কি গ্যারান্টি আছে, কি গ্যারান্টি। আর আই ওয়াজ অবস্ট্রাক লিটল, কি এরকম কেমন হয়, হয়তো মানে কলেজে এরকম হয় না, ছেলেরা নিল ফিরিয়ে দিল না, ওনার কাছে সিঙ্গেল কপি আছে, বলছে একটা কাজ কর তুই বইটা রেখে সিলেবাসটা নিয়ে জেরক্স করে আন। তো আমি বইটা মানে কাইন্ড অফ ডেট রেখে আমি সিলেবাস নিয়ে গেছি, প্রিন্ট করে জেরক্স করেছি, এনে আবার বই নিয়ে গেছি। তো ফানি ইনসিডেন্ট মানে ওই থেকে আমাদের ব্যাচে সবার কাছে সিলেবাস এলো। তো এগুলি এরকম আর কি। তো দিস আর দ্য কাইন্ড অফ ফান, বাট
জাস্ট ওইটা মানে- নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, যে আমি তো জানতে হবে জিনিসটা, বিফোর আই স্টার্ট মাই স্টাডি আই নিড টু নো দ্য কোর্স। আমি যদি কোর্সটাই না জানি আমি জানি। কি করবো, আমি ঠিক, ঠিক, স্যার। আই উইল বি জাস্ট মানে অন্ধকারে হাতড়ানোর মতো হবে না, হুম। সুইমিং ইন দ্য সি। তো এরকম যাতে না হয় সেজন্য আমি এটা করেছি। পরবর্তী সময় আমরা দেন উই ক্যান প্ল্যান, হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে প্ল্যানিং ভেরি হ্যাঁ, ইম্পর্টেন্ট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে আমি সিলেবাসটা জানলাম, আমি কতটুকু পড়বো, কোনটা পড়বো, কিভাবে পড়বো, বিকজ এভরিওয়্যার হ্যাঁ। এনি স্পিয়ার, আপনি যেখানে আপনি পড়াশোনা করেছেন, আমরাও পড়াশোনা করেছি, ইফ ইউ স্টার্ট টু ফলো দ্য এন্টায়ার সিলেবাস ইউ ক্যানট মেক ইট। হবে না। হ্যাঁ, হ্যাঁ। ঠিক স্যার। So you have to be little selective sometimes, not all time. হুম, Sometimes you have to be selective. ঠিক, So ঠিক, for স্যার। being selective, you have to know the entire course. হ্যাঁ। কোনটা আমাকে কিভাবে করলে কভার হবে, তো ওইগুলি একটু ইয়ে ছিল, তো হ্যাঁ, স্যার। রিমাইন্ড করে। থ্যাংক ইউ স্যার, মজার ছলে হোক আপনার ব্যাপারে জানতে পারলাম স্যার যে অ্যাকচুয়ালি মানে কোনো একটা বিষয়ে স্টিক থাকলে পরে কিভাবে অ্যাকচুয়ালি গোলটা অ্যাচিভ করা যায় স্যার। তো স্যার আরেকটা ফানি কোশ্চেনই জিজ্ঞেস করতে চাই, বা বলুন, আপনি যদি একদিনের জন্য স্যার পান আপনার স্টুডেন্ট লাইফে ফিরে যেতে, তাহলে আপনি স্যার কি প্রথমে কি করতে চাইবেন? I would like to go back to my school. Those golden days, these are all remarkable days. Class 11th journey, 12th journey. একদিনের জন্য যেতে চাইলে জাস্ট ক্লাস 12 যদি একদিন আবার পড়া যায়, এটাই হবে। Those friends, all scattered now. Some have settled outside state also. তো ওই জার্নিটা একবার করে আসা যেতে পারে। স্যার এখন আমরা একটু অন্যদিকে যাই স্যার। আমরা জানি যে এখন গার্লস এডুকেশন, বেটি বাঁচাও বেটি পড়াও নিয়ে অনেক কিছু কাজ চলছে। তো স্যার আপনি কি ফিল করেন স্যার যে গার্লস এডুকেশনটা কতটুকু গুরুত্ব আমাদের সমাজের উন্নয়নের জন্য স্যার? অ্যাকচুয়ালি বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম যেটা হয়েছে, নো ডাউট ইটস আ ভেরি বোল্ড স্টেপ টেকেন বাই দ্য গভর্নমেন্ট। ত্রিপুরা পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি, মানে আমাদের এখানে কি হয়, আমি যে স্কুলে পড়াশোনা করেছি, যে কলেজে পড়াশোনা করেছি, ইট ওয়াজ আ কম্বাইন্ড কাইন্ড অফ স্কুল। তো প্রপোর্শন অফ মেল স্টুডেন্ট আর ফিমেল স্টুডেন্ট অলমোস্ট ইকুয়াল ছিল। তো আমাদের এখানে মেয়েদের সুযোগ বা মেয়েদের মধ্যে যে পোটেনশিয়াল আছে সেটাকে তার লক্ষ্যে নিয়ে পৌঁছানো, এই প্রবণতাটা অন্য 2-4টা স্টেটের থেকে অনেকটা বেশি, এটা আমি বলতে পারবো। এটা উই ক্যান ফিল প্রাউডলি টেল দিস। এবার যেটা হচ্ছে, সে ইফ আ বয় ইজ লিটারেট, আ ম্যান ইজ লিটারেট। নাও ইফ আ গার্ল ইজ লিটারেট, দ্য হোল ফ্যামিলি ইজ লিটারেট। তো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। তো এখানে মেয়েদের পড়াশোনা, মেয়েদের পোটেনশিয়াল প্রচুর থাকে, ওই সুযোগটা ওনাদের করে দেওয়া, হ্যাঁ, ইকুয়াল ইম্পর্টেন্স দেওয়া, প্রায়োরিটি দেওয়া আজকাল হয়ে থাকে, ম্যাক্সিমামলি হয়ে থাকে, কিছু কিছু স্ক্যাটার্ড ইনসিডেন্ট বাদে, কিছু কিছু জায়গায় এই জিনিসগুলি বাদে। বাট একটা কাজ আমাদের মধ্যে এখনো কাজ করতে, সেটা হচ্ছে আর্লি ম্যারেজ। এই জিনিসটা এখনো কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু অঞ্চলে বাবা মাদের মধ্যে এই জিনিসটা আছে। এটা থেকে ওভারকাম করতে হবে, এটা থেকে বেরিয়ে আসতে হবে। আদারওয়াইজ কি হয়, মানে এগুলি প্রপোর্শনাল কতগুলি জিনিস আছে। আমরা বিভিন্ন সময়, আমি আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, আর্লি ম্যারেজ এবং গৃহস্থ হিংসা, এটা প্রপোর্শনেটলি বাড়ে, বিকজ দ্যার ইজ আ গ্যাপ বিটুইন দ্য থিঙ্কিং প্যাটার্ন অফ মেল অ্যান্ড দ্য ফিমেল when they are married with the age gap of at least sometimes it happens ki 10-15 years of age gap. তো thinking pattern এ like minded হয় না, thinking এর difference থাকে। তো এক্ষেত্রে কি হয়, ফ্যামিলি সার্ভাইভ করতে মুশকিল হয়। তো আমরা প্রায় দেখি যে যখনই এই সমস্ত জিনিসগুলি আসে, যখন আমরা এজটা করি, ক্যালকুলেট করি, তখন দেখি যে ওনাদের মধ্যে বিয়ের বয়সটার মধ্যে পার্থক্য আছে, থিঙ্কিং এ ডিফারেন্স আছে, এই জন্য বাড়িতে সমস্যাগুলি তৈরি হয়। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, মেয়েদের প্রায়োরিটাইজ করতে হবে যে ওনারা পড়াশোনা যাতে ঠিকঠাক মতো করতে পারে, তার যে স্বপ্ন, তার মধ্যে যে পোটেনশিয়াল আছে, হ্যাঁ, সম্ভাবনাগুলি আছে, সম্ভাবনাগুলি যাতে বিকাশ ঠিক মতো হয়, ওইটা দেখতে লাগবে। তো এটা হচ্ছে মূলত দায়িত্ব গার্জিয়ানদের, আমাদের সোসাইটি, যারা আমাদের সমাজে যারা
বা আমাদের সোসাইটাল স্ট্রাকচারে যারা গার্জিয়ান আছে, বাড়ির গার্জিয়ানের বাইরেও যারা গার্জিয়ান আছে, শিক্ষক মশাইরা আছে, এলাকায় পলিটিক্যাল এক্সিকিউটিভসরা আছেন, আমরা সরকারি কর্মচারী যারা আছে, যখন যখন যেভাবে সম্ভব ওই সুযোগগুলি মেয়েদের জন্য, ছেলেদের জন্য যেমন সম্প্রসারিত আছে, মেয়েদের মধ্যে ইকুয়ালি যাতে সম্প্রসারিত হয়, এই জিনিসটা যদি আমরা এনশিওর করতে পারি যে আমাদের যে অক্ষ বেটি বাঁচাও বেটি পড়াও, হ্যাঁ, তো এটা আমরা পৌঁছতে পারবো। বিকজ আলটিমেটলি এটা প্যারালেলি ছেলে এবং মেয়ে একজন আরেকজনের পরিপূরক হয়, কমপ্লিমেন্টারি টু ইচ আদার। তো এখানে কোনো একটা অ্যাঙ্গেল, কোনো একটা প্ল্যাটফর্ম যদি ছোট থাকে আর একটা বড় থাকে, তো দ্যাট উইল বি ডিসব্যালেন্স। তো ব্যালেন্স যদি করতে হয়, দুটো প্ল্যাটফর্মকেই ইকুয়াল অপরচুনিটি দিতে হবে। মেয়েদের যেমন সুযোগ দিতে হবে, ছেলেদেরও সুযোগ দিতে হবে। তো ওই সুযোগের ইয়েটা করতে লাগবে। আর আমাদের এখানে এই জেলা যদি বলতে যাই, চাইল্ড ম্যারেজের কিছু প্রবণতা আছে, এখনো কিছু কিছু কেস ডিটেক্ট হয়, আমাদের কাছে আসে, সিডব্লিউসির কাছে আসে, জেলা প্রশাসন, মহকুমা প্রশাসনের কাছে নজরে আসে। আমরা এগুলিতে ডিল করার চেষ্টা করছি, ওভারকাম করার চেষ্টা করছি। প্রতিকূলতা আসে মাঝে মধ্যে, কিন্তু যেটা আমরা ওভারঅল বলতে চাই, আমরা আমাদের মেসেজটা পরিষ্কার যে এরকম করা যাবে না। আমার এলাকায় আমি বসে, গার্জিয়ানরা আমরা সবাই মিলে বসে যদি সিদ্ধান্ত নিই যে না, আমার এলাকায় একটা মেয়েরও আমরা প্রিমেচুর বিয়ে দিতে দেব না, হ্যাঁ, সমস্ত ডেকোরেটররা যদি ডিসিশন নেয়, যদি মেয়ের বয়স যদি জানি যে আমরা 18 বছরের নিচে, তাহলে আমরা ওই বাড়িতে ডেকোরেশনের জন্য জিনিসপত্র ভাড়া দেবো না। যারা আমরা মাইকম্যান আছে, সাউন্ডের যারা কাজ করে, তারা যদি সিদ্ধান্ত নেয় যে না, আমরা দেবো না, হ্যাঁ, এলাকায় যারা যে ক্লাব আছে, এত বড়, আমাদের এখানে অনেক ক্লাব আছে, ক্লাব এত বড় প্রোগ্রাম করে, বিভিন্ন অনুষ্ঠান করে, দুর্গাপূজা করে, বিভিন্ন মেলা অর্গানাইজ করে, ওনারা যদি ক্লাবে বসে সিদ্ধান্ত নেয় যে আমরা হতে দেব না, তাহলে তো সম্ভবই না, পসিবলই না। তো আমরা জাস্ট একটু আউট অফ দ্য বক্স গিয়ে ভাবতে হবে। যে অনেক সময় ভাবে না যে ইটস নট মাই জব, এই অ্যাটিটিউড থেকে যদি আমরা, এই মেন্টালিটি থেকে যদি বেরিয়ে আসি, তাহলে দেখবেন মানে সমস্যাটা বেশি গভীর না, সবার সহযোগিতা চাই। এটা সিম্পল একটা জিনিস হচ্ছে, মেয়ে বিয়ে হচ্ছে, গ্রামের প্রধান আছেন, মেম্বার আছেন, অঙ্গনওয়াড়ি দিদিমণি আছেন, আশা কর্মী আছেন, ওনাদের কাছে তো খবর আসবে মেয়ের বিয়ে ঠিক হয়েছে। বিয়ে যখন ঠিক হচ্ছে, গিয়ে একবার বলে আসুন না যে ভাই, আপনার মেয়ের তো বয়স হয়নি, কেন বিয়ে দিচ্ছেন? শুনছেন না? স্টেক হোল্ডার আছেন, এখানে এসডিএম বসে আছে, বিডিও বসে আছে, থানা আছে, থানার ওসি আছে, এবার বলে আসুন যে স্যার, মেয়ের বিয়ে হচ্ছে, আপনারা গিয়ে বিয়ের দিন যাওয়া তো দরকার নেই, এর আগে আটকানো যায়। তো এইটা মানে আমি বলবো যে এটা জাস্ট একটু আউট অফ দ্য ওয়ে গিয়ে একটু যদি আমরা ভাবি, তাহলে সমস্যাটা সমাধান করা বেশি একটা কঠিন ব্যাপার না। অনেকটা কন্ট্রোল হয়েছে এখন, আশা করি সব আগামী দিনে শেষ হয়ে যাবে। স্যার, থ্রু আউট জার্নি স্যার আপনার, তো আপনি আগের দিনের মেয়েদের যে পার্টিসিপেশন আর এখনের দিনের মেয়েদের পার্টিসিপেশনের মধ্যে যে কোনো সমাজের যে কোনো জায়গায়, আপনার জবের ক্ষেত্রে বলুন, সব দিকে আপনি কি পরিবর্তনটা স্যার লক্ষ্য করতে দেখেন? অ্যাকচুয়ালি যেটা আমরা আগে দেখতাম, মানে আমরা যখন স্কুলে পড়ি বা কলেজে পড়ি, তখনও একটা মেন্টালিটি ছিল যে আমি পড়াশোনা করছি ঠিকই, আমার আলটিমেট গোল হচ্ছে সুপাত্রস্থ হওয়া, বিয়ে হয়ে যাওয়া। তারপরে গার্জিয়ানদের এটাই হচ্ছে যে আমি মেয়েকে পড়াশোনা করাচ্ছি ঠিকই, কিন্তু তার আসল উদ্দেশ্য হচ্ছে এটা সুপাত্রস্থ করবে, এটা ভালো পাত্র দেখে, সরকারি চাকরিওয়ালা দেখে, ভালো ব্যবসায়ী দেখে মেয়েটাকে বিয়ে দেব। এটা মানে এটা কমন একটা ফিচার ছিল। কিন্তু এই সিনটা এখন অনেকটা চেঞ্জ হয়েছে, দু একটা জায়গায় রয়ে গেছে, কিন্তু এখন সিনটা চেঞ্জ হয়েছে। এখন সিনটা হচ্ছে, আমি যেহেতু আমার মেয়ে পড়াশোনা করছে, আমার ছেলে যদি পড়াশোনা করে চাকরি করতে পারে, আমার মেয়ে কেন চাকরি করতে পারবে না? ফাইনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, এই চিন্তা ভাবনাটা আসছে, চেঞ্জ হচ্ছে। পটেনশিয়াল যার মধ্যে আছে, ওই পোটেনশিয়ালগুলি ডেভেলপ করার সুযোগ পাচ্ছে। আজকে থেকে 20 বছর আগে এই ইন্টারভিউটাই যদি নিতে, হয়তো কোনো কেউ মেল পারসন বসে এখানে ইন্টারভিউ দিতে আছে, আপনি নিচ্ছেন। সো ইউ আর অ্যান এক্সাম্পল যে দিস অপরচুনিটিস অ্যান্ড স্কোপ অ্যান্ড পোটেনশিয়াল, সবগুলো কালেকটিভলি যদি আমি যোগ করি, দে আর ফ্লারিশিং অ্যান্ড ডেভেলপিং ডে বাই ডে, এটা বলতে পারি। থ্যাংক ইউ স্যার, পুরো বাস্তবটা তুলে ধরার জন্য। স্যার, মেয়ের যে প্যারেন্টস আছে, মা বাবাদের জন্য আপনি কি স্যার মেয়েদেরকে সমান সুযোগ দেওয়ার জন্য ছেলেদের সঙ্গে যে কোনো কিছু কাজ করার ক্ষেত্রে আপনি কি বার্তা দিতে চান? মেসেজ একটাই, মানে এখানে ছেলে মেয়ে ফ্যাক্টর নেই, আমার সন্তান তো দুজনেই বরাবর সুযোগ। আমি ছেলের জন্য যেটা বরাদ্দ রেখেছি, মেয়ের জন্য আমার ইকুয়াল অপরচুনিটি, ইকুয়াল স্কোপ দিতে লাগবে। বিকজ পোটেনশিয়াল দুজনের মধ্যেই বরাবর, শুধুমাত্র আমরা স্কোপ দিই না,
হ্যাঁ, বাড়ার সুযোগ দিই না, এটাই সমস্যা। আমি জাস্ট মেসেজটা একটাই যে দুজনকে সমান সুযোগ দিতে হবে, সমান চোখে দেখতে হবে, সমান দৃষ্টিভঙ্গি রাখতে লাগবে, তাহলেই সমস্যার সমাধান অনেকটা সম্ভব হয়ে যাবে। স্যার আপনি তো বলছিলেন যে সমান সুযোগের কথা, ঠিক আছে, আমরা দেখছি ইকুয়াল অপরচুনিটি পাচ্ছে, মহিলারাও সামনের দিকে এগোচ্ছে। স্যার যেমন আজকাল আমরা যে একটা সমস্যার সম্মুখীন হচ্ছি ওয়ার্কিং উমেনের ক্ষেত্রে স্যার, তো আমরা বলি পুরুষ আর মহিলা সমান, সবাই যেমন আমাদের ডোমেস্টিক যে হেল্প করার ক্ষেত্রেও, আপনি কি মনে করেন স্যার মহিলার আসলে পুরুষ এখনো সমানভাবে একই জায়গাতে দাঁড়িয়ে আছে? একটা জিনিস হচ্ছে আপনার পার্সপেক্টিভ। হিয়ার সামটাইমস উই বিকেম হিপোক্রিটস। আমি দুর্গাপুজো এলে যখন আমরা আমাদের মিটিং হয় আমাদের অফিসারদের মধ্যে, আই ডোন্ট নো আমি এভাবে বলা ঠিক হবে কিনা, বাট স্টিল সিন্স ইউ হ্যাভ আস্কড, সামটাইমস সাম অফ আস বিকাম হিপোক্রিটস। ওয়াই উই আর হিপোক্রিটস? আমরা দেবী দুর্গার পূজা করি, কিন্তু বাড়িতে গিয়ে মায়ের কথা শুনি না। ঠিক ঠিক আছে, তো হোয়াট উই প্রিচ অ্যান্ড হোয়াট উই প্র্যাকটিস। হ্যাঁ, বাড়িতে কোন জিনিসটা আসবে আসবে না, ঘরটার ডেকোরেশন কিভাবে হবে কিভাবে হবে না, ঘরে আমরা কি খাবো কি খাবো না, এই যে ডিসিশন মেকিং এর জায়গাটা আছে, ওইখানে সুযোগটা বিস্তার করতে লাগবে, সুযোগটা সম্প্রসারণ করতে লাগবে। এটা হচ্ছে তো ওই জায়গাতে আপনি যেটা বলছিলেন, হয়তো কিছু জায়গাতে এখনো হয়নি, কিছু কিছু জায়গাতে হয়েছে, এবং ওইটাতে উই স্টিল হ্যাভ টু ওয়ার্ক আপন দ্যাট। ওইখানে ওয়ার্ক আপন করতে লাগবে, বিকজ এটা কি হয়, ধরুন এটা ইনস্টিংক্টিভলি কেউ তার ডোমিনেন্স ছাড়তে চায় না। হ্যাঁ, জেনারেশন চেঞ্জ হয়। নাও in a family, say parents control affairs of the family. After a point of time their children take over. ওই যে ট্রানজিশন ফেজটা থাকে, ওই সময় একটু মনোমালিন্য হয়। হ্যাঁ, বাবার কথা চলে না, এখন ছেলের কথায় চলে, শাশুড়ির কথা চলে না, এখন বউয়ের কথায় চলে। তো এই যে ফেজটা, ট্রানজিশন ফেজটা, উই আর ইন দ্যাট ট্রানজিশন ফেজ। তো আই থিঙ্ক ইন কামিং ইয়ার্স দ্যাট উইল অলসো গো অ্যাওয়ে। সত্যি স্যার আপনার জীবনটাকে দেখার যে একটা দৃষ্টিভঙ্গি, সত্যি সেটা মানে একদম পজিটিভ ওয়েতে যে আপনি দেখেন। তো স্যার এখন আমরা বেটি বাঁচাও বেটি পড়াও, নারী শিক্ষা, সেসব প্রসঙ্গে আমরা আলোচনা করলাম। এবার স্যার কিছুটা এখন যে যুব সমাজের যে একটা ট্রেন্ডিং সমস্যা স্যার, যেটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যেরকম স্যার আমাদের ইয়ং এজের ছেলে মেয়েরা বলুন এখন মাদকাসক্তিতে সেখানে খুবভাবে আসক্ত হয়ে যাচ্ছেন, মানে বেশি করেই আসক্ত হয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে স্যার প্রধান মানে এরকম যে ওরা এডিক্টেড হয়ে যাচ্ছেন স্যার, সেক্ষেত্রে প্রধান কারণগুলো কি কি হতে পারে আপনার অভিজ্ঞতায়? আপনার কি মনে হয়? অ্যাকচুয়ালি এখন যেটা এটা আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা আমি ব্যক্তিগতভাবে যেটা আমি অনুধাবন করি, আমাদের একটা সমস্যা হচ্ছে কি, মোস্ট অফ আস আর ফার্স্ট জেনারেশন ও সেকেন্ড জেনারেশন কনজিউমার্স। তো আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা স্বাবলম্বী হয়েছি, পয়সা উপার্জন করছি, কিছু কিছু জায়গায় প্রয়োজনের বাইরেও পয়সা উপার্জন করছি, সেভিংস হচ্ছে, হাত খরচের সুযোগ আছে, এক্সট্রা ব্যয় নির্বাহেরও সুযোগ আছে। এক্ষেত্রে কি হয়, প্রথম সমস্যা যেটা আমি ফিল করি, পিপল মাইট ডিসএগ্রি, আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে আমরা ছেলে মেয়েদের টাকা পয়সা দিচ্ছি। এবার কিরকম হয়, আমি ছোট অবস্থায় আমার বাবা আমাকে 2 টাকা দিত, আমি আমার ছেলেকে এখন 200 টাকা দেব। আমার একটা ইচ্ছা ছিল তখন আমি 20 টাকা নেওয়ার জন্য, কিন্তু আমি নিতে পারিনি, বাবা সক্ষমতা ছিল না, বাবা দেয়নি, ক্ষমতা থাকলেও দেয়নি, কারণ বাবা এটা বুঝতো যে এটা অপব্যয় করবে, অযথা অপচয় করবে, 2 টাকাই দেবো। এখন আমি কি করি, আমার যেহেতু এটা আমার আগেই স্বপ্ন ছিল বা আমার নেওয়ার একটা ইচ্ছা ছিল, আমার পাওয়ার প্রাপ্তির একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা আমি আমার ছেলের মধ্যে দিয়ে পূরণ করছি বা মেয়ের মধ্যে দিয়ে পূরণ করছি। আমি ওর যদি হাত খরচের জন্য 100 টাকা দরকার, আমি তাকে 200 টাকা দিচ্ছি। এবার ব্যাপার হচ্ছে, আগে দেখবেন আমরা বড় হয়ে কলেজে গিয়েও আমরা দেখেছি আমার মা বাবা যদি আমাদের মা বাবারা পয়সা দিলে জিজ্ঞাসা করতো যে এই টাকাটা কোথায় খরচ করছো, হাউ ইউ এক্সপেন্ডেড দ্যাট। এখন এই কোশ্চেনিংটা নেই, চাইছে দেওয়া হচ্ছে, এখন আর কোশ্চেনিং নেই, ইন দ্য নেম অফ ফ্রিডম। যখন আমি ফ্রিডম দিয়েছি, এবার কোশ্চেনিং যেহেতু নেই, এটার এক্সপেন্ডিচারটা কোথায় হচ্ছে,
সেটারও সেটাও খবর নেই। খবর নেই। এতে করে কি হচ্ছে, কিছু কিছু জায়গায় ছেলে মেয়েরা, এটা কি হয়, এটা বয়সে ইনকিউজিটিভনেস থাকে, হুম, এবার এটাকে টেস্ট করার একটা প্রবণতা দেখা যায়। হুম, হুম, এবার ইনকিউজিটিভনেস উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য থিং, হুম। উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসিকুয়েন্সেস, পুজো, মেলা, নিউ ইয়ার সেলিব্রেশন, এগুলি করতে গিয়ে সে ড্রাগের প্রতি কিছু কিছু ছেলে মেয়ে আসক্ত হচ্ছে। হুম। এবার একবার দুইবার যদি ডোজ নিয়ে নেয়, তারপর তার এডিকশন বাড়তে শুরু করছে। হুম, এবার আলটিমেটলি হি অর শি বিকামস এডিক্টেড। তো এক্ষেত্রে যেটা মেসেজ সেটা হচ্ছে কিউরিয়াসিটি উইদাউট আন্ডারস্ট্যান্ডিং ইজ ফ্যাটাল। হুম, হুম, আমি কিউরিয়াস থাকবো, বাট নট উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসিকুয়েন্সেস অফ দ্যাট কিউরিয়াসিটি। হুম। এটা মাথায় রাখতে লাগবে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে গার্জিয়ানদের আমি এখনো বলবো যে মানে আজকের দিনেও ফ্রিডম থাকবে, কোনো অসুবিধা নেই। ও আস্কিম, সে ফাস্টফুড খাক, সে গিয়ে এগ রোল খাক, চাউমিন খাক, স্যান্ডউইচ খাক, যাই বার্গার খাক, যাই খাক, হ্যাজ টু বি আস্কড, ইউ হ্যাভ টু আনসার। যখন আনসার দেবে তখন ওই ছেলে বা মেয়ের মধ্যে একটা জিনিস কাজ করবে যে হোয়াট এভার আমি যা চাইছি তা হয়তো পাইছি আমি, কিন্তু আমাকে ওই জিনিসটা মাথায় রাখতে হবে যেন আমি কোথায় এটা করছি সেটা যেন আমার নলেজ থাকে। এবার এখানে এরকম কি হয়, ড্রাগের ক্ষেত্রে কি কি সমস্যাটা হয়, আগেকার সময় ছেলে মেয়েরা যদি কি হতো, নেশা করার হলে কি হতো, কেউ বিড়ি বা সিগারেট খেত, হুম। মারা টের পেতো, কারণ শার্টে, হুম। গায়ে, পকেটে ট্রেসেস থেকে যেত। বাট ড্রাগসে কোনো ট্রেসেস থাকে না। হুম। এবার বোঝা মুশকিল। বাই দ্য টাইম ফ্যামিলি মেম্বার্স কুড রিয়েলাইজ, সামটাইমস ইট বিকামস ভেরি লেট। করতে পারে না। আমি আমার চাকরির সুবাদে দেখেছি অনেক ভালো ভালো ঘরের ছেলে মেয়েরা, গার্জিয়ানরা আমার কাছে এসছে, কথা বলেছেন কি সমাধান করা যায়, সমাধান সূত্র পেয়েছে। তো আমরা পুলিশি সমাধান করতে পারি, আইনি দিকটা দেখতে পারি, হুম। কিন্তু বাড়িতে কাউন্সেলিং, তার অ্যাক্টিভিটির উপরে নজর রাখা, তার ব্যয় কিভাবে হচ্ছে, এক্সপেন্ডিচার কিভাবে করছে, এগুলোর উপরে নজর রাখা বেসিক্যালি গার্জিয়ানদের দায়িত্ব। স্যার, এই যে এডিকশনের প্রবণতা এখন বাড়ছে স্যার, আপনি কি মনে করেন স্যার এখানে সোশ্যাল মিডিয়ার কিছু ইনফ্লুয়েন্স আছে? আর ধরুন প্যারেন্টিং এর মানে দুটোকে কিভাবে আপনি এখানে কতগুলি ফ্যাক্টর আছে। এক হচ্ছে ইনকুইজিটিভনেস বা কিউরিয়াসিটি উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। সেকেন্ড হচ্ছে পিয়ার প্রেশার। সোশ্যাল মিডিয়ার একটা আছে যে সোশ্যাল মিডিয়া দেখে, সোশ্যাল মিডিয়ার ওভার ইনফ্লুয়েন্সিং, সোশ্যাল মিডিয়া ইজিলি গেট ইনফ্লুয়েন্সড বাই সোশ্যাল মিডিয়া। এই কতগুলি ফ্যাক্টর আছে। প্যারেন্টিং এ কোনো প্যারেন্ট অ্যাকচুয়ালি চায় না তার ছেলে বা মেয়ে বিপদগামী হোক। না, যেমন স্যার এখন এবার ওইখানে হয় কি, আমরা বিজি হতে হ্যাঁ, যাচ্ছি হ্যাঁ, এখন হ্যাঁ, আজকাল। এবার আরেকটা জিনিস হচ্ছে কমিউনিকেশন গ্যাপ, হুম। ইন্টারপার্সোনাল কমিউনিকেশন নেই। হুম, দেখবেন মাঠে আজকাল দেখবেন ছেলেরা, একটা সময় আমরা কি করতাম, বিকেলবেলা বিকেল হয়েছে মানে আমরা খেলবো, আমরা মাঠে যাব। হুম। এবার এখন কি হচ্ছে, এখনো ছেলেরা মাঠে যাচ্ছে কিন্তু খেলছে না, সবার হাতে মোবাইল আছে। হ্যাঁ। সবাই যে যার কাজে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, গ্যালারিতে বসে সবাই মোবাইল দেখছে। তো এই যে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, হ্যাঁ, সেটা কমে যাচ্ছে। আমি যখন স্কুলে যাই প্রয়াস প্রোগ্রাম করতে, বাচ্চাদের জিজ্ঞাসা করি যে তোমার যে বান্ধবী আজকে কি দিয়ে খেয়ে এসেছে, জিজ্ঞাসা করেছে? বলে না, খেয়ে এসেছে জানি না স্যার। কিন্তু দেখা যাবে যে সে ওই মোবাইলে তার পুনেতে বসা, মুম্বাইতে বসা, নিউ ইয়র্কে বসা বন্ধু বা বান্ধবীর সাথে জিজ্ঞাসা করছে ব্রেকফাস্ট হয়েছে, খেয়েছো? পাশে যে বন্ধুটা বসে আছে ও খেয়ে এসছে কিনা ওটা খবর নিচ্ছে। তো এই যে গ্যাপটা, এটা আমি আগেই বলেছি, আমরা ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন কনজিউমার্স। আমাদের কাছে হচ্ছে আমি যেগুলি আমি পাইনি, এই যে বাকি জিনিসগুলি আমার ছেলে মেয়েদের মধ্যে পাইয়ে দেওয়ার বা পাওয়ার সুযোগটা স্কোপ করে দেওয়া, এই জিনিসটা আছে। ইন্টারপার্সোনাল কমিউনিকেশন ডেভেলপ করতে লাগবে, কথা বলতে হবে। কথা আমরা বলি না, একদম কথা বলা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, তো এই জিনিসটা করো। ঘরে গেলেও হয় সামটাইমস, আমরাও ইফ ওয়েন উই সে কি আমরা, ইট ইনক্লুডস মি অলসো, তো আমরা কথা বলি না। হ্যাঁ, ঘরে বসে আছে সবাই ড্রয়িং রুমে, সবার মোবাইলে ব্যস্ত। তো এই জিনিসগুলি স্যার, এই মানে প্রবণতাগুলি কমিয়ে আনার জন্য আপনি স্যার যেরকম মনে করেন আমাদের যে বিভিন্ন রকম ইতিবাচক সামাজিক কার্যকলাপ, তারপরে শিক্ষা, এগুলো কি মানে বাড়ার সাথে সাথে এগুলো কমিয়ে আসতে পারে মনে করেন? অ্যাকচুয়ালি এগুলি একটা ফ্যাক্টর আছে, যখন দেখবেন এভরিথিং ইজ হিলড বাই টাইম, উই আর ইন ট্রানজিশন ফেজ এখন।
হুম। আমরা এটা জমানায় ছিলাম, কোনো ইন্টারপার্সোনাল কমিউনিকেশন আসছে, এখন আমরা একটা সোশ্যাল মিডিয়া এজে আছি। দিস উইল গো অ্যাওয়ে অলসো অটোমেটিক্যালি, ইট উইল ইন ইটস কোর্স। কিন্তু আমাদের যেটা, আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যতটুকু পারা যায়, হ্যাঁ, যতটুকু পারা যায় সোশ্যাল মিডিয়ার এক্সেসিভ ইউজ, সোশ্যাল মিডিয়া ছাড়া আজকে সোশ্যাল মিডিয়ার এই সবকিছু সোশ্যাল মিডিয়ায় যাবে। আমরা যে এখন কথা বলছি এটাও সোশ্যাল মিডিয়ার থ্রুতেই ব্রডকাস্ট হবে। তো সোশ্যাল মিডিয়া ছাড়া আমরা চলতে পারবো না। কিন্তু ভালো দিকও আছে হ্যাঁ, সেটা, খারাপ দিক আছে। এটার ওভার ইউজ, এক্সেসিভ ইউজ যেন না হয়। আমাদের বুঝতে লাগবে যে কোনটা নেগেটিভ পিয়ার প্রেশার, কোনটা পজিটিভ পিয়ার প্রেশার। হ্যাঁ, নেগেটিভ পিয়ার প্রেশারের জন্য নো বলতে হবে। হ্যাঁ, সামটাইমস ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে নো। হ্যাঁ, সে অনেকেই দেখবেন বন্ধু বান্ধবের মধ্যে কেউ একজন বললো যে না, হি ডাজন্ট ড্রিঙ্ক। তো আরে, হি ইজ নট এ ম্যান ইভেন। হ্যাঁ, হি ডাজন্ট ড্রিঙ্ক। বাট ইফ ইউ ক্যান ক্যারি ইয়োর সেলফ থ্রু, হ্যাঁ, ইউ আর অ্যাকচুয়ালি আ ম্যান। হ্যাঁ, ইউ আর নট সাকাম্বিং টু প্রেশার। হ্যাঁ, তো পার্টি হবে, নাচতে হবে। ইফ ইউ ডু নট ড্রিঙ্ক, হাউ উইল ইউ ডান্স? হ্যাঁ, তো হি ইজ আইসোলেটেড, হি ইজ এ ম্যান। ये तो जूस ले पीने वाला है, हॉर्लिक्स ला दो क्या? So he is a real man. Since he is alone, he is minority there, he is cornered. That's the thing. But he is a real man. ঠিক। তো এই জিনিসগুলি যদি আমরা ধীরে ধীরে রিয়েলাইজ করি, তো দেখবেন সমস্যার সমাধান হয়ে গেছে। রিয়েলাইজেশনটা হচ্ছে আসলে এগুলি হবে। আর বাড়িতেও হিসাব নিকাশের ব্যাপারটা থাকতে হবে, জিজ্ঞাসা থাকতে হবে, কোয়েশ্চেন না থাকলে হবে না। যে আমরা কাজেই বুঝুন, আমাদের কাজ, আমরা যখন কাজ করি যে কোনো জায়গায় বলো, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। এই অ্যাকাউন্টেবিলিটিটা বাড়ি থেকে শুরু হয়। বর্তমানে স্যার ইয়ং এজের ছেলে মেয়েদের মধ্যে একটা প্রবণতা দেখা যায়, ওরা স্যার কেরিয়ার সিলেকশন নিয়ে একটু স্যার কনফিউজ থাকেন। তো সেই ক্ষেত্রে স্যার আপনি কি বলবেন? প্রথম তো হচ্ছে কি হয়, আমি যেটা বলি, ওই যে আমি শুরুতে বলেছিলাম যে সিলেবাস, আমি যখন সিলেবাসটা দেখি, আর ইতনা পড়াই করকে আয়া আবি ফির পড়না হ্যাঁ, এই যে ট্রেন্ডটা, হ্যাঁ, দিস ইজ নট মাই কাপ অফ টি, এটা হচ্ছে প্রথম গিভ আপ। সেকেন্ড হচ্ছে যেটা আপনি বলছিলেন, যে আমিও বারবার রিটারেট করছিলাম, যে ডিসিপ্লিন। নাও ডিসিপ্লিন, আমরা জেনারেলি ডিসিপ্লিন বলতে কি বুঝি? শুধু বুঝাই ডিসিপ্লিন মানে হচ্ছে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, দিনের সময়ের কাজ সময়ে শেষ করা, টাইম মেনে পড়াশোনা করা। These are of course discipline part, but discipline is a bigger word, it has a bigger perspective and bigger meaning. এবার কি হচ্ছে, আমি ডিসিপ্লিন বলতে মানে আমার যে পড়াশোনার জন্য যে আমি টাইম নির্ধারণ করলাম, আমি আমার যে ক্যারিয়ার অ্যাচিভ করব বলে, আমি যে ক্যারিয়ারটা চুজ করব বলে আমি যেটা ডিসিশন নিলাম, ওই ডিসিশনটা ম্যাটেরিয়ালাইজ করার জন্য আমি কি স্টেপ নেব, এগুলিও আমার ডিসিপ্লিনের পার্ট। যে আমার এটা, এই যে পুরো প্ল্যানিংটা, পুরো কাজটা, পুরো ইয়েটা সেট আপটা করবো। এবার যেটা বলছিলেন যে ছেলেদের মেয়েদের জন্য কি মেসেজ, কিভাবে করতে হবে, এবার ফ্যাক্টর হচ্ছে আমার চয়েস করা, যে আমি কি করব। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, নাও ইফ ইউ আর ডিটারমিন্ড, আপনার সেলফ ডিটারমিনেশন প্রথম জিনিস, যে আমি ডিসাইড করবো যে হোয়াট আই ওয়ান্ট টু বি। সামটাইমস ছেলেরা বলে যে স্যার এখানে তো পোস্ট কম, হ্যাঁ, আমি কি পামুনি। নাও হাউ মেনি পোস্ট ইউ রিকোয়ার টু গেট আ জব? আমি একা কয়টা পোস্টে চাকরি করতে? একটা পোস্ট। নাও দেয়ার আর ভ্যাকেন্সিজ, 5 number vacancies, 4 number vacancies. Why can I not be one of those 4? এটা হচ্ছে ডিটারমিনেশন রাখতে হবে। মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি পোস্ট গ্রাজুয়েশন করেছি, আই ডিড নট অ্যাপ্লাই ফর এনি জব, আই ডিড নট অপ্ট ফর এনি আদার টিপিএসসি জব। আমি ছোটখাটো টিউশন করছিলাম, ওটা দিয়ে আমার আর্নিংস চলতো, মিস চলতো, যা দরকার ঘর ভাড়া, বইয়ের খরচ, গাড়ি ভাড়া, আসা যাওয়ার করা, পড়াশোনা করার জন্য ন্যূনতম যা দরকার মিনিমাম এটা এক্সপেন্ডিচার হতো, বিকজ ওটা আমার প্রায়োরিটি ছিল না। ওটা আমার হচ্ছে, এটা দিস ইজ পার্ট টাইম কাইন্ড অফ থিং, বা আমার প্রায়োরিটি হচ্ছে আমাকে ওই পরীক্ষাটা ক্র্যাক করতে হবে। এবার এগুলি যখন ছিল, তখন মানে ভেরি রেয়ারলি পিপল টেক সাচ এ রিস্ক। হ্যাঁ, তো অ্যান্ড অ্যাগেন হোয়েন ইউ হ্যাভ আ গার্লফ্রেন্ড দেয়ার ওয়েটিং ফর ইউ, তো এরকম যখন সিচুয়েশন, তখন পড়াশোনা চালানোটা সেটা হচ্ছে অনেকটা মানে দেয়ার ইজ আ রিস্ক ফ্যাক্টর। কিন্তু
self belief and determination, Hmm. and of course added by the emotional support given by your friends, your teachers, your parents. তো এই ডিটারমিনেশনটা খুব দরকার, যে আমার সিঙ্গেল মাইন্ডেডনেস, ডিটারমিনেশন, যে আমার এই চাকরিটা, আমার এই কাজটা করতে হবে, ফার্স্ট থিং। সেকেন্ড হচ্ছে আমার মধ্যে এই কোয়ালিটিগুলি ডেভেলপ করা, ইনকালকেট করা। আমি পড়াশোনা করেছি, মাধ্যমিক পড়েছি, 12 পড়েছি, গ্রাজুয়েশন করেছি, পোস্ট গ্রাজুয়েশন করেছি, এখন আবার চাকরি পরীক্ষা দিতে হবে। চাকরি পরীক্ষা দেওয়ার জন্য মানে কি, আমি মাধ্যমিক থেকে 12 পর্যন্ত আমি যে পড়াশোনাগুলি করেছি এগুলো সামারাইজ করে আবার পড়তে হবে। এই মেন্টাল স্টেবিলিটিটা রাখা, মেন্টাল স্টেমিনাটা রাখা, যে আমি এগুলো পড়তে হবে, বিকজ আই হ্যাভ টু সিকিউর দ্যাট পোস্ট। হ্যাঁ, এটা হচ্ছে দ্বিতীয় মেন্টাল স্ট্রেংথ। আর নিজের মধ্যে কিছু লিডারশিপ কোয়ালিটি ডেভেলপ করা, কারণ এভরি পোস্ট, এভরি জব ইউ আর ডুইং, ইউ আর কাইন্ড অফ আ ম্যানেজার কাইন্ড অফ ম্যান যেখানে করছেন। তো এই জিনিসগুলি নিজেদের মধ্যে লিডারশিপ কোয়ালিটিগুলি ডেভেলপ করা। এবার দেখবেন গ্রামের মধ্যে, আমি যখন গ্রামে কাজ করছি, শহরে কাজ করছি, যেখানে যাই, পুজো করা হচ্ছে, পুজোয় সেক্রেটারি প্রেসিডেন্ট হয়। তো কেন, কাকে সেক্রেটারি প্রেসিডেন্ট করা হয়? এই এন্টার ফ্লকের মধ্যে যার মধ্যে লিডারশিপ কোয়ালিটি বেশি আছে, হি ইজ চুজেন। হ্যাঁ, বাড়িতে বিয়ের আয়োজন হয়েছে, দেখবেন একজন সর্দার থাকবে, সবাইকে গাইড করবে, তুমি এটা করো, ওটা করো, ওটা করো। হি হ্যাজ লিডারশিপ কোয়ালিটিস। কি হবে, যখন লিডারশিপ কোয়ালিটিগুলি নিজের মধ্যে ডেভেলপ, এগুলো ঘর থেকে ডেভেলপ হয়, কিন্তু বাড়ি থেকে ডেভেলপ হয়। হ্যাঁ, দায়িত্ব দিতে হবে, দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, অনেকে আছে স্কিপিং টেন্ডেন্সি, যে আমি যদি নেই তাহলে কি হবে, আমার উপর 5টা কাজ করবে। এই 5টা কাজ যখন আসবে, রেসপন্সিবিলিটি যখন আসবে, তখন আই বিকাম রেসপন্সিবল, এন্ড দেন when I become responsible, I become accountable. When my accountability comes, I become laborious. When I become laborious, I succeed in exams. Yes, তো এই যে জিনিসটা একটার সাথে রিলেটেড, কিন্তু দেখবেন এই যে ছেলেরা কমপ্লেইন করে যে আমার তো হচ্ছে না, they lack one basic quality, that is leadership. ঠিক স্যার। ফ্যামিলি ফাংশন হচ্ছে, দে আর ব্যাক সিটার্স। কোনো সোশ্যাল গ্যাদারিং এ যাচ্ছে, দে আর ব্যাক সিটার্স। পাড়াতে কাজ হচ্ছে, সবাই মিলে ধরুন এখানে খিচুড়ি আয়োজন করা হয়েছে, এখানে উৎসব হচ্ছে, দে উইল নট টেক পার্ট, দে উইল বি সিম্পল কনজিউমার্স এন্ড দে উইল টেক এন্ড গো ব্যাক। তো যারা ওখানে লিড নিচ্ছে, দেখবেন ওরা সব জায়গায় লিড নিচ্ছে। তো লিডারশিপ কোয়ালিটি নিজের মধ্যে ডেভেলপ করতে লাগবে। আরেকটা হচ্ছে সেলফ বিলিফ, নিজের উপরে বিশ্বাস রাখা। আমি আমার ক্ষেত্রে বললাম যে the kind of circumstances I came across, I just had a belief ki somewhere in the list my name will be there. That worked. হ্যাঁ, তো এটা হচ্ছে আমার মেসেজটা, আমি যেটা দিতে চাই। অ্যাপার্ট ফ্রম এডুকেশন স্যার, তো ওটা ছাড়াও এখন মানে যে মডার্ন এইজের বা আজকালকার যে ছেলে মেয়েদের মধ্যে কোন কোন স্কিলগুলো স্যার সবচেয়ে থাকা দরকার আপনি মনে করেন? ফার্স্ট ইউ হ্যাভ টু হ্যাভ গুড কমিউনিকেশন স্কিল। এটা ছাড়া চলা মুশকিল আজকের ডেটে। আমরা যারা ত্রিপুরায় থাকি, গ্রামাঞ্চলে বা দূরবর্তী অঞ্চলে আমরা থাকি, আমাদের অনেক ক্ষেত্রে কমিউনিকেশন স্কিলে আমরা ল্যাক করি। ওটা ডেভেলপ করতে হবে। এটা ডেভেলপ করা কঠিন কোনো কাজও না। নিজের সাথে কেউ যদি সামনে না পায়, নিজের সাথে নিজে কথা বলা। হ্যাঁ, সেলফ টকিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ, অনেকে জানে না। মিরর ইজ দ্য বেস্ট ফ্রেন্ড, সেলফ টকিং। তো এটা কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা, নিজের কম্পিটেন্সটাকে বাড়ানো, যে আমি যুগের সাথে আমি তাল মিলিয়ে খাপ খাইয়ে চলতে পারছি কিনা, আমার কম্পিটেন্স অ্যাড পার কিনা। যদি কম্পিটেন্স না থাকে, ওইটা ডেভেলপ করা। কিরকম হয় আমি বলি, সিম্পল, আমি আমার ক্ষেত্রে বলি। আমি যখন ইংরেজি অনার্স পড়তে এলাম, তখন দেখলাম কথাবার্তা যা হচ্ছে সব ইংরেজিতে হচ্ছে। সাম আই কুড মেক আউট, সাম আই কুড নট। I have to solve it. I came here for study. I cannot give up. তো আমি সিম্পল বাজার থেকে কি হয়েছে, 120 টাকা দিয়ে এটা ওই র্যাপিড ইংলিশ বা র্যাপিডেক্স ইংলিশ বলে স্পোকেন ইংলিশের বই কিনি। I kept studying that. Okay. এটার কত 15-20টা চ্যাপ্টার থাকে, ডে 1, ডে 2, ডে 3 বলে আমি পড়তে শুরু করেছি। And automatically things started coming to me. হ্যাঁ, যখন দেখছি যে বুঝতে পারছি না আজকে, ওইখানে গিয়ে দেখি। তো এই যে জিনিসটা, নিজেকে যুগের সাথে কম্পিটেন্ট করে তোলা, তারপরে স্যার টেকনিক্যাল স্কিল ডেভেলপ করা। আই নেভার স্টাডি কম্পিউটার। আমি কোথাও কোনোদিন কম্পিউটার শিখিনি, বাট আই ক্যান ওয়েল হ্যান্ডেল ইট। আমি হয়তো টেকনিক্যাল টার্ম বলতে পারবো না, বাট কাজ চালানোর মতো আমি এটা করে যেতে পারবো। তো এই জিনিসগুলি নিজের প্রয়োজনে, নিজের তাগিদে নিজেকে কম্পিটেন্ট করে তোলা। তো এই হচ্ছে মূলত। আর ফাইনালি, লাস্ট বাট নট দ্য লিস্ট, লিডারশিপ কোয়ালিটি। এটাকে আমাকে ডেভেলপ করতেই হবে। লিডারশিপ কোয়ালিটি থেকে অনেকগুলো জিনিস রিলেটেড থাকে।
তো ফার্স্ট your communication skill, second your competence, your technical skill you have to develop to the extent possible. It's not like it's not mandatory. আমি কম্পিউটার জানতেই হবে, সফটওয়্যার জানতে হবে, হার্ডওয়্যার জানতে হবে, দ্যাট ইজ নট ম্যান্ডেটরি। আমি কাজ চালানোর মতো জানলেও চলবে, বাকিটা পরবর্তী সময় ডেভেলপ হবে অটোমেটিক। আর নিজের কম্পিটেন্স, নিজেকে ইয়ে করা, আর লিডারশিপ কোয়ালিটি। স্যার, সর্বশেষে আপনাকে আমি একটা কথা বলতে চাই। স্যার, এই জাগ্রতা টক শোর মাধ্যমে যে সচেতনতামূলক যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটার মাধ্যমে আপনার ত্রিপুরা যুব সমাজের প্রতি কি স্পেশাল মেসেজ দিতে চান? Again, I already have told you the cost of repetition. Again, I am telling factor হচ্ছে whatever is your background, if you have determination, if you believe in yourself, no one can stop you. There is no such circumstance which you cannot come out if you believe in yourself. স্যার, এখন আমরা কিছু র্যাপিড ফায়ারে আসি। স্যার, ডিসিপ্লিন না মোটিভেশন? Discipline. বই না সোশ্যাল মিডিয়া? বই। স্যার, আপনি কি স্ট্রিক্ট বেশি নাকি সিক্রেটলি ফানি? You could realize that. সিক্রেটলি ফানি বলা যায় স্যার। সাকসেসফুল হওয়ার জন্য ডেইলি কি হ্যাবিট থাকা দরকার? Consistency. অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার ভ্যালুয়েবল টাইম দেওয়ার জন্য এবং আমাদের জন্য ইন্সপায়ারিং থটগুলো রাখার জন্য। ধন্যবাদ জাগ্রতা পোর্টালকে এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে for giving me such a scope. No doubt, I also learned a lot of things. Thank you. আজকের আলোচনায় শুধু সাফল্য বা কেরিয়ার নিয়ে নয়, আমরা যুব সমাজের প্রতিও একটা পজিটিভ বার্তা দিতে পেরেছি, সেটাই সার্থক। আপনাদের সবাইকে ধন্যবাদ এই জাগ্রতা টক শোতে থাকার জন্য।